হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজ তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো করাবো। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে শুরু করছি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের এমসিকিউগুলো। দেখো, ফার্স্টে যে এমসিকিউটা আছে 1 নম্বর কি বলেছে, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র সম্বন্ধে যে উক্তিটি সত্য নয় সেটি হলো। প্রথম উক্তিটা কি আছে, সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই এটা ঠিক, কারণ বইয়ে দেখবে তোমাদের লেখায় আছে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের যে শুরু সেখানেই যে কুলম্বের যে সূত্র সেটা শুধুমাত্র কি বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তার মানে এটা কি সত্য। তারপরে 2 নম্বরেরটা কি বলেছে, যে কোনো দূরত্বের জন্যই কুলম্বের সূত্রটি প্রযোজ্য। এটা মনে রাখবে, কুলম্বের সূত্র যে কোনো দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য না। কোন দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য না? যেমন নিউক্লিয়াসের যে দূরত্ব, অর্থাৎ আমরা জানি নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ সেটা কত হয়, 10⁻⁻15 মিটার। অর্থাৎ এই নিউক্লিয়াসের দূরত্বের ক্ষেত্রে তোমার কুলম্বের সূত্রটা প্রযোজ্য হয় না। ঠিক আছে, কারণ ওই প্রোটন বা প্রোটনের সঙ্গে যে নিউট্রনের যে ক্রিয়াশীল বল, দেখো এখানে বা ওখানে আমরা জানি যে প্রোটন আর নিউট্রন তো আকর্ষণ করে না, কারণ নিউট্রন হচ্ছে কি নিস্তড়িৎ। তাহলে প্রোটনের যে বিকর্ষণ বল সেটাই কুলম্বের সূত্রের সাহায্যে কি বার করা যায় না। তাহলে ওই নিউক্লিয়াসের যে ডিস্টেন্স সেখানে তোমার ওই কুলম্বের যে সূত্র সেটা কিন্তু প্রযোজ্য হয় না। ঠিক আছে, তাহলে নাম্বার সিটা যেটা দিয়েছে সেটা কি আছে, এই সূত্র অনুযায়ী দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে। অবশ্যই নির্ভর করে, কারণ আমরা জানি কুলম্বের সূত্রের এসআই পদ্ধতিতে যে সমীকরণ সেটা কী ছিল, F = 1/1/4π K∁0 তোমার Q1 Q2 কত R²। তাহলে এখানে দেখো কেটা হচ্ছে কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আলাদা হয় তাহলে ওখানে ক্রিয়াশীল বলটা কী হবে, আলাদা হবে। অর্থাৎ দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ বল সেটা মাধ্যমের উপরে কি নির্ভর করে। ঠিক আছে, তারপরে ডিএরটা কি বলেছে, এটি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে, ইনভার্স স্কোয়ার ল। কারণ আমরা জানি F সমানুপাতিক কি 1/r² হয়, অর্থাৎ এটাও কি ঠিক। তাহলে এখানে ঠিক কোনটা ঠিক না বা কোনটা সত্য না সেটা হচ্ছে বিয়েরটা। অর্থাৎ যে কোনো দূরত্বের জন্যই কুলম্বের সূত্রটি কিন্তু প্রযোজ্য হয় না, কিন্তু এখানে সূত্রটি প্রযোজ্য বলেছে, তার মানে এইটা হবে অ্যান্সার। তারপরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি বলেছে ওই কোশ্চেনটায়, যে সঠিক উক্তিটি নির্বাচন করো। অর্থাৎ এখানে দেখো টোটাল 4টে উক্তি আছে, সেই 4টে উক্তির মধ্যে কোনটা কি সঠিক। প্রথম উক্তি কি বলেছে, স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বল এই দুটি অসংরক্ষী বল। স্থির তড়িৎ বল সংরক্ষী কিন্তু মহাকর্ষ বল অসংরক্ষী। স্থির তড়িৎ বল অসংরক্ষী কিন্তু মহাকর্ষ বল সংরক্ষী। স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বল এই দুটি হচ্ছে সংরক্ষী বল। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সংরক্ষী বল আর অসংরক্ষী বল কাকে বলে। এটা তোমরা ক্লাস 11-এ কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারতে পড়েছো, যে সংরক্ষী বল হচ্ছে যে বলের বিরুদ্ধে একটা কৃতকার্য করলে সেই কৃতকার্যটা কি ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে দেখো আমরা দেখেছি মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি একটা কৃতকার্য করা হয় তাহলে ওই শক্তিটা বা ওই কৃতকার্যটা বস্তুর মধ্যে কি স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। দেখো আমরা দেখেছিলাম এরকম একটা তল আছে, এই তল থেকে যদি একটা বস্তুকে যদি এই উচ্চতায় তোলা হয় তাহলে এখানে যে কৃতকার্য সেই কৃতকার্য কত হয় mgh।
এবং এই পরিমাণে কৃতকার্য ওই বস্তুর মধ্যে কি হয়, স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। অর্থাৎ দেখো এখানে মহাকর্ষ বল সেটা কি নিচের দিকে কাজ করছে, আমরা সেই মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি একটা বস্তুকে উপরে তুলি তাহলে যতটা পরিমাণে আমাকে কৃতকার্য করতে হয় সেই পরিমাণে কৃতকার্য ওই বস্তুটার মধ্যে কি স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। যেমন একটা ঢিলকে তুমি যদি একটা ঢিলকে যদি তুমি মাটি থেকে উপরে তোলো তাহলে মহাকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হয়, যে যতটা কৃতকার্য করতে হবে সেটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এবার ঢিলটাকে ছেড়ে দিলে সে আবার কি করবে, মাটিতে পড়বে। ঠিক একই রকমভাবে এখানে ধরো একটা প্লাস কিউ আধান আছে, অন্য একটা প্লাস কিউ আধানকে যদি আমি এর কাছাকাছি নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে, এই যে আধানটা আছে এই আধানের বিকর্ষণ বলের বিরুদ্ধে একটা কৃতকার্য করতে হবে। এই পরিমাণ কৃতকার্যই কী হবে, ওই যে বস্তুটা আছে সে বস্তুটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। অর্থাৎ এই আধানটাকে এখানে নিয়ে আসলে ছেড়ে দাও, সে আবার কিন্তু যে দিক থেকে এসেছিল সেই দিকে চলে যাবে। অর্থাৎ যতটা কাজ করা হয়েছিল সেই কাজটার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, পরে স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে তোমার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এবং বা তড়িৎ বল এবং মহাকর্ষ বল দুটোই হচ্ছে কি সংরক্ষী বল। তাহলে এখানে দেখো কোনটা রাইট অ্যান্সার হবে, এখানে ডি এরটা হবে কি রাইট অ্যান্সার। বোঝা গেল? তারপরে যে কোশ্চেনটা আছে 3 নম্বরে কি বলেছে, কিউ পরিমাণে দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা হলো, সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। তাহলে ভালো করে দেখো, এখানে একটা আধান আছে কিউ আর এইদিকে একটা আধান আছে সেটা হচ্ছে কত কিউ। তাহলে এখানে একটা কিউ আধান একটা নির্দিষ্ট দূরে, এখানেও একটা কিউ আধান, তাদের মধ্যবিন্দুতে একটা আধান রাখা হয়েছে সেটা হচ্ছে কত স্মল কিউ। এবার জানতে চেয়েছে স্মল কিউ এর মান কত হলে সমগ্র ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে তুমি ধরে নাও টোটাল যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে কত এক্স, তাহলে এটা কত হবে x/2, এটা হচ্ছে x/2। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাম্যাবস্থায় থাকার মানে কি। সাম্যাবস্থায় থাকার মানে হচ্ছে যে কোনো একটা আধানের উপরে বা যে কোনো মানে যতগুলো আধান আছে সব আধানের উপরে ক্রিয়াশীল যে মোট বল সে মোট বলটা শূন্য হবে। অর্থাৎ এই আধানের উপরে যদি তুমি ক্রিয়াশীল মোট বল বার করো সেটা শূন্য হবে, এই আধানের উপরে ক্রিয়াশীল মোট বল সেটাও শূন্য হবে, মাঝখানে যে আধানটা আছে তার উপরে ক্রিয়াশীল মোট বল কী হবে, শূন্য হবে। যদি শূন্য হয় তাহলে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখানে কি বলেছে যে সাম্যাবস্থায় থাকবে, তাহলে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে যে কোনো একটা আধানের উপরে ক্রিয়াশীল মোট বল কী হবে, শূন্য হবে। তাহলে এখানে দেখো এই যে কিউ আধানটা আছে এর ক্ষেত্রে যদি আমরা মোট বল বার করি তাহলে এই কিউ আধানের উপরে কে বল দেবে, একটা দেখো এই স্মল কিউ আছে সে বল দেবে। তাহলে স্মল এই কিউ আর এই কিউ এর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে দেখো, তাহলে এই আধানটাকে এ একটা বল দিচ্ছে, তাহলে এই ক্যাপিটাল কিউ আধানের উপরে যে মোট বল সেটা তুমি ধরে নাও কত এফ। তাহলে এদের মধ্যে এই দুটোর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে 1/4πε0 ইন্টু কিউ বাই দেখো x/2 তার স্কোয়ার মানে x² বাই কত 4। ঠিক আছে, আর এই পরে যে আধানটা আছে ক্যাপিটাল কিউ এইখানে এও কী করবে, এই ক্যাপিটাল কিউকে একটা বল দেবে, তাহলে এটা সমান দেখো 1/4πε0 ইন্টু এটা কত আসবে কিউ² বাই কত x²। এবার যেহেতু সাম্যাবস্থায় আছে তাহলে এই মোট বলটা কি শূন্য হয়ে যাবে, অতএব দেখো এই 1/4πε0 ইন্টু কিউ বাই এখানে কত, এখানে উপরে দেখো 4টা চলে গেল আর নিচে x², এটা সমান কী হবে, যেহেতু এটা সমান 0 তাহলে একটাকে ডান দিকে নিয়ে চলে যাও তাহলে মাইনাস হয়ে যাবে 1/4πε0 ইন্টু কিউ² বাই কত x²। তাহলে এখান থেকে দেখো x² কেটে গেল 1/4π এটা কি হয়ে গেল, কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, এদিক থেকে একটা কিউ কেটে গেল, তাহলে এখান থেকে দেখো কিউ মানে 4q এটা সমান হচ্ছে কত মাইনাস ক্যাপিটাল কিউ। তাহলে এখানে স্মল কিউ এর ভ্যালু কত হবে -q বাই কত 4।
অর্থাৎ স্মল কিউ এর ভ্যালুটা যদি মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4 এর সঙ্গে সমান হয় তাহলে তখন সমগ্র ব্যবস্থাটা কী হবে, সাম্য অবস্থায় থাকবে। দেখো ওইটাই অ্যান্সার দেওয়া আছে বি, মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। ঠিক আছে, তাহলে ওই স্মল কিউ এর ভ্যালুটা মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4 এর সঙ্গে যদি সমান হয় তাহলে সমগ্র যে ব্যবস্থা সেই সমগ্র ব্যবস্থাটা কী হবে, সাম্য অবস্থায় থাকবে। বোঝা গেল? এরপরে যে কোশ্চেনটা আছে ভালো করে দেখো, 4 নাম্বারটা কি বলেছে, দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9 নিউটন হয়। যদি তাদের দূরত্ব বেড়ে 3D হয় তখন তাদের মধ্যে বিকর্ষী বল কত হবে। তাহলে দেখো আমরা জানি দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল সেটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। তার যে সমীকরণ সেই সমীকরণ কি ছিল, এফ সমানুপাতিক 1/r²। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, F1/F2 এটা সমান হচ্ছে তোমার কি r2² বাই কত r1², এটা লেখা যাবে। তাহলে এখানে যে কন্ডিশন সেই কন্ডিশন অনুসারে দেখো প্রথমে যে দূরত্ব সেটা ডি আর ক্রিয়াশীল বল কত 9 নিউটন, পরে দূরত্ব 3D, তাহলে বলটা কত হবে। তাহলে F1টা মানে প্রথম ক্ষেত্রে বল সেটা তুমি বসাও 9, আর পরে বল F2 বার করতে হবে, আর পরে যে দূরত্ব সেটা কত 3D হয়ে গেছে, তার মানে 9d²। আর প্রথমে যে দূরত্বটা ছিল সেটা কত ডি, তাহলে দেখো d², তাহলে d² কেটে গেল, 9 কেটে গেল। তাহলে এখান থেকে দেখো F2, সেই F2 সমান কত 1, তাহলে এত নিউটন হবে। অর্থাৎ দূরত্বটা যদি 3 গুণ হয় তাহলে এখানে বলটা কত হয়ে যাবে, 1 নিউটন হয়ে যাবে। বোঝা গেল? এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, জাস্ট এই সমীকরণটা মনে রাখলে হবে যে এফ সমানুপাতিক 1/r²। কারণ এই প্রথম যে কোশ্চেনটা আছে সেখানে বলা আছে যে কুলম্বের সূত্রটা ইনভার্স স্কোয়ার ল কি মেনে চলে। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে 5 নাম্বার, সেটা কি বলেছে, Q1 আধান অপর একটি আধান Q2-র উপর বল প্রয়োগ করে, তৃতীয় একটি আধান Q3-কে এদের কাছে আনা হলো, Q2 এর উপর Q1 দ্বারা প্রযুক্ত বল। এখানে কি বলেছে, হ্রাস পাবে বৃদ্ধি পাবে, একই থাকবে বৃদ্ধি পাবে যদি Q2 ও Q1 এর চিহ্ন অর্থাৎ প্রকৃতি এক হয়, এবং হ্রাস পাবে যদি প্রকৃতি বিপরীত হয়। তাহলে এটা মনে রাখবে, দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা তৃতীয় আধান দ্বারা কোনো রকমভাবে কি এফেক্টেড হবে না, অর্থাৎ যা ছিল মানে কোনো রকম কি পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে, এখানে একটা আধান আছে Q1 আর এখানে একটা আধান আছে Q2, তাহলে এদের মধ্যে কি একটা আকর্ষণ বল কাজ করছে। তাহলে তুমি ধরে নাও এখানে Q1টাকে Q2 কী করছে, বিকর্ষণ করছে। তাহলে যেহেতু দুটোই প্লাস দিয়েছে তাহলে এই Q2টা কী করবে, Q1কে বিকর্ষণ করবে। Q2 যেমন Q1কে বিকর্ষণ করবে, তাহলে এখানে Q1ও Q2কে কী করবে, বিকর্ষণ করবে। তুমি ধরে নাও ফার্স্টে Q2টা Q1কে বিকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে যতটা বলে বিকর্ষণ করবে, এখানে অন্য একটা আধান Q3-কে যদি রাখা হয় তাহলে এই Q2 আগে যতটা বলে বিকর্ষণ করছিল এখন ঠিক ততটা বলেই বিকর্ষণ করবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস হবে, Q1টাকে আগে শুধু Q2 বিকর্ষণ করছিল, এখন Q3টাও বিকর্ষণ করবে, কিন্তু ওই Q1 আর Q2-র মধ্যে যে বিকর্ষণ বল সেটা কিন্তু Q3 আধানটাকে নিয়ে আসলেও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আগে যা ছিল এখনও কী হবে তাই হবে। অর্থাৎ দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তৃতীয় আধানের উপরে নির্ভরশীল না। তবে এটা মনে রাখবে, যদি অন্য একটা আধান নিয়ে আসা হয় তাহলে এই Q1 আধানের উপরে যে ক্রিয়াশীল লব্ধি বল সেই লব্ধি বলটা কি আলাদা হবে। কারণ দেখো আগে Q2টা শুধু বিকর্ষণ করছিল, এখন Q3টাও কী করবে, বিকর্ষণ করবে। লব্ধি বলটা এখানে চেঞ্জ হবে, কিন্তু মোট এই Q2টা আগে যতটা বলে বিকর্ষণ করছিল এখন ঠিক ততটা বলেই বিকর্ষণ করবে। ক্লিয়ার? এটা হয়ে গেল। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো ভালো করে,
ছয় নম্বরেরটি কী বলেছে, 1 কুলম্বে ইএসইউ আধানের সংখ্যা কত, অর্থাৎ 1 কুলম সমান কত ইএসইউ বা স্ট্যাট কুলম হয়। আমরা জানি ইএসইউকে কি তোমার স্ট্যাট কুলম্ব বলা হয়। এটা দেখবে বইয়েও দেওয়া আছে, 1 কুলম এটা সমান হচ্ছে 3 × 10⁹ এত ইএসইউ বা হচ্ছে কি স্ট্যাট কুলম। এটা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এগুলো অঙ্ক করতে কাজে লাগে। ঠিক আছে, এর পরে কোশ্চেনটা 1 ইএমইউ আধানে কুলম্বের সংখ্যা কত। এটা মনে রাখবে, এটা ফর্মুলা ছিল 1 কুলম এটা সমান হচ্ছে 10 ইএমইউ। 1 কুলম সমান হচ্ছে 10 ইএমইউ। তাহলে 1 ইএমইউ এটা সমান কী হবে, 1/10 কুলম। ঠিক আছে, এগুলোও অঙ্ক করতে কাজে লাগে, এটা ম্যাগনেট চ্যাপ্টারতেও আছে ওখানে। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো, 1 কুলম তড়িতাধানে কী বলেছে, ইলেকট্রনের সংখ্যাগত মান কত। তাহলে 1 কুলম তড়িতাধানে কটা ইলেকট্রন আছে সেটা তোমাকে জানতে চেয়েছি। দেখো, স্থির তড়িতের যে প্রাথমিক ঘটনাবলী সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তুর আধান সবসময় কী হবে, ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। যে সেখানে আমরা আধানের কোয়ান্টাইজেশন পেয়েছিলাম, সেখানে এটা ছিল কিউ, এটা ইকুয়াল টু কত, এনই। তাহলে এখানে আধান যেটা বলেছে সেটা কত, 1 কুলম। তাহলে 1 এটা সমান, তুমি ধরে নাও এন সংখ্যক আধান আছে বা এন সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে এন আর ই মানে একটা ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻⁻, কত, -19। ঠিক আছে, তাহলে এখান থেকে এন সমান কী হবে, 1/1.6 × 10⁻⁻, কত, -19। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেটারে বসাও তাহলে এটা আসবে 6.25 × 10⁻⁻, কত, 18। এই সেম কোশ্চেন দেখবে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী এই চ্যাপ্টারতেও কি ছিল, এই কোশ্চেনটাই সেখানে তোমরা একবার করেছো। তাহলে 1 কুলম তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যাগত মান কত হবে, 6.25 × 10⁻18। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে কি বলেছে দেখো ভালো করে, একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো, ফলে কী হবে আমরা জানি। দেখো, এখানে দুটো আধানের মান আর দূরত্ব যদি সেম থাকে তাহলে তখন কি হয়, তখন দেখো এফ এটা সমানুপাতিক কত, 1/k হয়। যদি দুটো আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সেম থাকে তাহলে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ ধ্রুবক বিশিষ্ট মাধ্যম যদি প্রবেশ করানো হয় তাহলে ক্রিয়াশীল যে বল সে বলটা কী হবে, কমে যাবে। তাহলে এখানে দেখো কোনটাতে কমে যাবে, এখানে লেখা আছে 1 নম্বরে কি বলেছে, আধান দুটির মধ্যে কার্যকর বল কি কমে গেল। তাহলে এটাই অ্যান্সার হবে। ফলকটি উত্তপ্ত হলো, তারপরে একটা আধান দুটি পরস্পরকে আকর্ষণ করলো, তারপরে ফলক দুটির মধ্যে একটি তড়িৎ প্রবাহ হলো। তাহলে এখানে কী হবে, আকর্ষণ বলটা কমে যাবে, এরটা অ্যান্সার। তারপরে 10 নম্বরে যে কোশ্চেনটা আছে ভালো করে লক্ষ্য করো, 10 নম্বরেরটা কী বলেছে, যে 3টি তড়িতাধান 4Q, Q এবং ক্যাপিটাল কিউ এক্স অক্ষ বরাবর যথাক্রমে x=0, x=L/2 এবং x=L অবস্থানে রাখা হলো। কিউ এর কোন মানের জন্য কিউ এর উপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে। তাহলে এখানে এই যে ক্যাপিটাল কিউটা আছে সেই ক্যাপিটাল কিউ এর উপরে যে লব্ধি বল সেটা কত হবে, 0 হবে। তার জন্যে তোমার স্মল কিউ এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে দেখো, এই ক্যাপিটাল কিউ এর উপরে কে বল দেবে, একটা এখানে 4Q আছে সে একটা বল দেবে, আর স্মল কিউ যেটা আছে সে একটা বল দেবে। তাহলে এখানে দেখো দুটো বল বার করেছে। তাহলে এই ক্যাপিটাল কিউ আধানের উপরে যে ক্রিয়াশীল বল সেটা কত, এফ। তাহলে এফ সমান দেখো 1/4πε0, এই 4Q আর এই কিউ এদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা দেখো বার করা হয়েছে, সেটা কত হয়েছে 4Q²/L²। কেন, কারণ এই টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত, L। আর তারপরে দেখো স্মল কিউ আধানের সঙ্গে তার যে ক্রিয়াশীল বল সেটা কত,
দেখো 4q ইন্টু স্মল কিউ, ঠিক আছে। তাহলে 4q ইন্টু স্মল কিউ বাই কত এল স্কোয়ার। দেখো এটা কি করে আসছে, দেখো এখানে 4q উপরে 4টা কোথা থেকে আসলো, এখানে দেখো আছে কিউ আধান, এখানে আছে স্মল কিউ আধান, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত L/2। তাহলে অ্যাকচুয়ালি নিচে কি আসবে এল স্কোয়ার বাই 4, সেই 4টা উপরে উঠে গিয়ে কী হয়ে গেল 4q হয়ে গেল। এবার এই বলটা কী হবে সর্বনিম্ন হবে, সর্বনিম্ন মানে দেখো এফের ভ্যালু কত 0 করতে বলেছে, তাহলে এফের ভ্যালু 0 করতে বললে এইটা সমান কী হবে মাইনাস অফ এইটা, দিয়ে আলটিমেট দেখো ক্যালকুলেশন করে স্মল কিউ ইকুয়াল টু কত আসবে মাইনাস ক্যাপিটাল কিউ। এটা দেখো এখানে করেই দিয়েছে, বুঝা গেল। এরপরে যে কোশ্চেনটা আছে ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো বলেছে দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পর থেকে ডি দূরত্বে রাখা আছে। গোলক দুটির উপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল এফ। সমস্ত বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হলো। তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2 হলে বর্তমানে প্রতিটি গোলকের উপর ক্রিয়াশীল বল কত হবে। ভালো করে দেখো, তাহলে প্রথমে এরকম একটা গোলক আর একটা গোলক আছে এখানে, এদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা কত এফ বলেছে, এবং এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব ডি, ঠিক আছে। তারপরে কী করা হয়েছে সমগ্র যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে কী করা হয়েছে একটা তরলে নিমজ্জিত করা হয়েছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কত কে। প্রথমে কি আছে বায়ুতে আছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে বায়ুতে যদি থাকে তাহলে তুমি তখন ক্রিয়াশীল বল এফ বলে দিয়েছে, দেখো আমরা এটা লিখতে পারি 1/4πε0 ইন্টু গোলক দুটির আধান দুটোর কিউ ধরে নাও, তাহলে কিউ স্কোয়ার বাই কত হবে ডি স্কোয়ার। পরে কি হয়েছে এদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা সেম আছে, কিন্তু মাধ্যমটাকে কি করা হয়েছে 2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা মাধ্যমে প্রবেশ করেছে। তাহলে পরে যে ক্রিয়াশীল বল সেটা তুমি ধরে নাও এফ ড্যাশ, তাহলে এটা সমান কি 1/4πε0, আচ্ছা 1/4π(k)ε0 হয়। এটা ফর্মুলা কী ছিল 1/4π(k)ε0 ইন্টু তোমার কী হবে কিউ স্কোয়ার বাই কত ডি স্কোয়ার। দূরত্ব এবং আধানের কোনো রকম পরিবর্তন হয়নি, তাহলে এইবার এখানে দেখো 1/4πε0 ইন্টু কে এর ভ্যালু কত 2 ইন্টু এখানে দেখো কত আছে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। এবার 2 বাদে যেটুকু দেখো পড়ে থাকলো সেটা আবার কার সঙ্গে সমান হবে, তাহলে দেখো এফ ড্যাশ এটা সমান হচ্ছে 1/2 ইন্টু বাকি যেটা পড়ে থাকলো সেটা এফের সঙ্গে সমান, অর্থাৎ পরে ক্রিয়াশীল বলটা কী হবে আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেল। বুঝতে পেরেছ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাহলে এটা মনে রাখবে দুটো আধানের মধ্যে যদি একটা পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হয় তাহলে সেই আধান দুটোর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সে বলটা তোমার কি হয়ে যাবে কমে যাবে। এখানে কি হয়েছে যেহেতু পরাবৈদ্যুতিক ধ্রুবক 2, তাহলে আগে যা বল কাজ করছিল এখন কী হয়ে গেল অর্ধেক হয়ে গেল, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা আছে কি বলেছে 12 যেটা আছে 12 নম্বরের কোশ্চেনটা দেখো, নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িতাধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িতাধান দুটোর মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কী হবে দেখো কম। ধাতব একটা মাধ্যম প্রবেশ করা মানে কি তার পরাবৈদ্যুতিক অন্য একটা মাধ্যম, তার মানে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কী হবে বেশি হবে। এটা মনে রাখবে বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা হচ্ছে কি বেশি, আর অ্যাকচুয়ালি ধাতব পরিবাহীর ক্ষেত্রে তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হয় অসীম হয়। এক কথায় জাস্ট এটা মনে রাখবে ধাতব পদার্থ মানে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বায়ুর থেকে বেশি, তাহলে বায়ুর থেকে যদি বেশি হয় তাহলে ক্রিয়াশীল বল কী হবে কমে যাবে। ওই জন্য এখানে দেখো এরটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে যে কোশ্চেনটা আছে 13 নম্বরের, এটা ভালো করে দেখো কি বলেছে দুটি বিন্দু আধান +4q এবং +q পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 তার অবস্থান। তাহলে দেখো যদি আমরা ছবিটা দেখি তাহলে কীরকম হবে, এখানে একটা আধান আছে 4q
আর এখানে আর একটা আধান আছে, সেটা হচ্ছে কত প্লাস কিউ। এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কত বলে দিয়েছে দেখো 30 সেন্টিমিটার। এটা হচ্ছে কি 30। এবার বলেছে এদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য। দেখো তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন আমি পড়িয়েছিলাম তখন এটা বলে দিয়েছিলাম যে দুটো আধান যদি একই রকমের হয়, দেখো এখানে কি দুটোই প্লাস আধান বা দুটোই যদি মাইনাস আধান হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য বিন্দুটি ওই আধান দুটোর মধ্যবর্তী কোনো একটা স্থানে হবে। আর দুটো আধান যদি বিপরীত হয়, মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য বিন্দুটি বাইরের কোনো একটা জায়গায় কি অবস্থিত হবে। তাহলে তুমি এখানে ধরে নাও যে 4Q যে আধানটা আছে, সেই 4Q আধান থেকে x দূরে এখানে একটা ধরো বিন্দু আছে, এই বিন্দুটাতে তোমার প্রাবল্যটা কি শূন্য। ভালো করে দেখো 4Q আধান থেকে কত দূরে x, তাহলে এই প্লাস কিউ আধান থেকে এই দূরত্বটা কত হবে দেখো 30 মাইনাস এক্স, কারণ টোটালটা হচ্ছে কি 30, তাহলে এখান থেকে যদি x হয় তাহলে এটা থেকে কত হবে 30 মাইনাস এক্স। তাহলে এইবার ওই বিন্দুতে প্রাবল্য কি শূন্য হবে। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি, ওখানে যদি আমরা একক ধনাত্মক একটা আধান রাখি তার উপরে যে ক্রিয়াশীল বল, তাহলে দেখো পি বিন্দুতে যদি একটা একক ধনাত্মক আধানকে রাখা হয়, তাহলে 4Q আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার অভিমুখ কী হবে দেখো এই দিকে। অর্থাৎ এখানে যেহেতু প্লাস আধান আছে, পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান, তাহলে একে অপরকে কী করবে বিকর্ষণ করবে। তাহলে এইবার দেখো এখানে 4Q আধানের জন্য যে প্রাবল্য সেটা আমরা ধরছি কত E1। তাহলে এসআই পদ্ধতিতে যদি সিজিএস পদ্ধতিতে বসাই তাহলে তোমার ফর্মুলা কী ছিল 4Q ইন্টু পি বিন্দুতে কত আধান আছে 1 বাই এখানে এদের মধ্যে যে দূরত্ব তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। আর প্লাস কিউ আধানের জন্যে আচ্ছা এখানে E1-এর যে অভিমুখ, সেই E1-এর অভিমুখ কোন দিকে হবে, E1-এর যে অভিমুখ দেখো এইটা যদি তুমি নাম দিয়ে দাও এ আর এটা যদি নাম দিয়ে দাও বি, তাহলে এখানে কোন বরাবর হবে এ বি বরাবর। ঠিক আছে, এ বি বরাবর। ঠিক একই রকমভাবে এই স্মল কিউ যেটা আছে সেই কিউ আধানের জন্য পি বিন্দুতে যে প্রাবল্য সেটা তুমি ধরে নাও কত E2। তাহলে E2 সমান দেখো কী হবে, ওখানে আধান হচ্ছে কিউ আর পি বিন্দুতে একক ধনাত্মক আধান, আর এদের মধ্যে যে দূরত্ব সেটা দেখো 30 মাইনাস এক্স পুরোটা স্কোয়ার। এর অভিমুখ কোন দিকে হবে দেখো, এটা প্লাস কিউ, এখানে একক ধনাত্মক আধান আছে পি বিন্দুতে, তাহলে বিকর্ষণ করবে, এটার অভিমুখ দেখা হবে বি এ বরাবর। ঠিক আছে, তাহলে দেখো 4Q আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্যের অভিমুখ যেদিকে, ওই কিউ আধানের জন্য প্রাবল্যের অভিমুখ কি তার বিপরীত দিকে। তাহলে যদি এরা পরস্পর সমান হয় তাহলে একে অপরকে কী করে দেবে ক্যান্সেল করে দেবে, তাহলে তবে লব্ধিটা কি শূন্য হবে। তাহলে দেখো শর্তানুসারে এখান থেকে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে এই 4Q ইন্টু 1 বাই এক্স স্কোয়ার এটা সমান কী হবে কিউ ইন্টু 1 বাই 30 মাইনাস এক্স তার স্কোয়ার। ঠিক আছে, 30 মাইনাস এক্স পুরোটার স্কোয়ার। এবার এখান থেকে দেখো কিউ কিউ কেটে গেল, দেখ কাজ করো দুই দিকে রুট করে দাও, তাহলে দুই দিকে যদি আমরা রুট করি তাহলে এটা কি আসবে 2 বাই এক্স, এটা সমান হচ্ছে 1 বাই 30 মাইনাস এক্স। কোনাকুনি যদি গুণ করি তাহলে 60 মাইনাস 2x এটা সমান হচ্ছে কত এক্স, তাহলে দেখো 60 এটা সমান হচ্ছে কত 3x, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত 3 20 60, তাই না, তাহলে এটা কত আসবে 20। অর্থাৎ 4Q যে আধানটা আছে সেই 4Q আধান থেকে কত সেন্টিমিটার দূরে তোমার কি হবে শূন্য হবে 20 সেন্টিমিটার। তাহলে কিউ থেকে কত হবে 30 মাইনাস 20 মানে 10 সেন্টিমিটার দূরে। এবার এখানে অপশানগুলো দেখে নাও, 4Q আধান থেকে 15 সেন্টিমিটার দূরে, 4Q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, কিউ আধান থেকে 7.5 সেন্টিমিটার দূরে, আর কিউ আধান থেকে 5 সেন্টিমিটার দূরে। তাহলে কোনটা পেলাম আমরা 4Q আধান থেকে 20 সেন্টিমিটার দূরে, অর্থাৎ দেখো বি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু এইচএসে বেশি আসে,
ওই জন্য এরকম টাইপের যত কোশ্চেন আছে ভালো করে মনে হয়। দেখেন দুই রকম টাইপের আসে, দুটোই প্লাস আধান নাহলে দুটোই মাইনাস আধান, তাহলে এইরকমভাবে করবে। ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য বিন্দুটি কি আধান দুটির মধ্যবর্তী কোনো একটা স্থানে হবে, আর যদি তোমার একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কি হবে, বাইরের কোনো একটা বিন্দুতে হবে। সেরকম টাইপের প্রবলেমও করিয়ে দেবো এরপরে যখন আমরা সেট 1 করব, সেই সেট 1-এ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে যদি দুটো প্লাস হয় দুটো মাইনাস হয় তাহলে মাঝখানে কোনো একটা বিন্দুতে হবে। ওকে, এবার যে কোশ্চেনটা আছে দেখো, এবং এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন 14 নম্বরেরটা, কারণ এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। কোশ্চেনে কি বলেছে, ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -ই এবং ভর m। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সঙ্গে কি সমান। তারপরে কি বলেছে, এই অবস্থায় ই এর মান কত হবে। ভালো করে দেখো, তাহলে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রন আছে যার আধান -ই আর ভর হচ্ছে কত m। এবার এই ইলেকট্রনটা উপরে তড়িৎ ক্ষেত্র কি করছে, একটা বল প্রয়োগ করছে, সেই বলটা ইলেকট্রনের ওজনের সঙ্গে সমান। তাহলে দেখো, আমরা এর আগে থিওরিতে দেখেছি যে কোনো একটা আধান যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকে, দেখো এর আগে থিওরিতে ছিল এরকম একটা তড়িৎ ক্ষেত্র যার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, তার মধ্যে যদি একটা কিউ আধান থাকে তাহলে তার উপরে যে ক্রিয়াশীল তড়িৎ বল এফ, এটা সমান কি ছিল, কিউ ইন্টু ই। তাহলে এখানে কিউ এর জায়গায় কী আছে, ইলেকট্রন আছে। তাহলে একটা যদি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনের আধার -ইউ, মাইনাস মানে কী বোঝাচ্ছে, ওই তড়িৎ ক্ষেত্রটা টানবে ওকে। তাহলে এই ই এর জন্যে ইলেকট্রনের উপরে যে ক্রিয়াশীল তড়িৎ বল, সেই তড়িৎ বল সমান কী হবে, স্মল ই ইন্টু কত, ক্যাপিটাল ই। অর্থাৎ ইলেকট্রনকে ওই তড়িৎ ক্ষেত্র যে বলে আকর্ষণ করবে বা ওই ইলেকট্রনের উপরে তড়িৎ ক্ষেত্রটা যতটা পরিমাণে কি বল প্রয়োগ করবে সেটা কত, স্মল ই ইন্টু কত, ক্যাপিটাল ই। এবার এই বলটা কি বলেছে, ইলেকট্রনের যে ওজন, সে ওজনের সঙ্গে কি সমান। আর ইলেকট্রনের দেখো ভর বলেছে কত, m। তাহলে ই এর ওজন কত হবে, ই এর ওজন আমরা জানি যে কোনো একটা বস্তুর ওজন মানে কি ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ দেখো m ইন্টু কত জি। তাহলে ইলেকট্রনের উপরে যে ক্রিয়াশীল বল সেটা স্মল ই ইন্টু ক্যাপিটাল ই, আর ওজন mg। এবং কি বলেছে, এই বলটা ওজনের সঙ্গে সমান। অর্থাৎ দেখো এখান থেকে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো, শর্তানুসারে এই স্মল ই ইন্টু ক্যাপিটাল ই এটা সমান হচ্ছে তোমার কত, mg। তাহলে এখান থেকে ই এর মান কত, তাহলে ই এটা ইকুয়াল টু তোমার কি হবে, mg বাই কত ই। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো কোন নাম্বারে আছে, দেখো mg বাই ই মানে অপশান এ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই 14 নম্বরের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা কীভাবে আসছে সেটা তো বুঝে গেলে। এরকম টাইপের অন্যও থাকতে পারে, কিন্তু প্রসেসটা ভালো করে জেনে রাখবে। এবং 14 নম্বর পার্টিকুলার যে কোশ্চেন, এটার অ্যান্সারটা একটু মুখস্থ করবে, কারণ যদি তোমার কোশ্চেনে আসে তাহলে ডাইরেক্ট এ মানে mg বাই ই যে অপশানটায় থাকবে সেই অপশানটাতে টিক দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আজকে 14 পর্যন্তই থাক। এরপরে 15 নম্বরের যে প্রবলেম, সেটা স্পেশালি আলাদা একটা ভিডিও নিয়ে আলাদা ওটার জন্য একটা ভিডিও করব। এবং 15 নম্বরের যে কোশ্চেন, এটা তোমার পোটেনশিয়ালের যে ধারণা, সেই ধারণা দিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, ওইটার আলাদা একটা ভিডিও করব। তারপরে বাকি যে এমসিকিউগুলো থাকছে, সে বাকি এমসিকিউগুলোর আর একটা পার্ট করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে মনে রাখবে। আর থিওরি যেগুলো আছে, সেই থিওরি তোমরা যে বইটা পড়ছো সে বইটা ভালো করে পড়বে, যে কনসেপ্টটা ক্লিয়ার করবে। বা আমি যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের ভিডিওগুলো দিয়েছি, টোটাল থিওরি কমপ্লিট করা হয়ে গেছে তড়িৎ ক্ষেত্রের, এবং টোটালি নিট লেভেলের তোমার থিওরি আমি করিয়ে দিয়েছি। এই থিওরিগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে নিটের জন্য আলাদা করে আর পড়ার দরকার হবে না। ঠিক আছে, তাহলে টোটাল যতগুলো পার্ট আছে থিওরির, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে, তাহলে এখানে যত প্রবলেম আছে তোমরা এমনিতে নিজে পেরে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।